Welcome once again to Haldari Academy online platform. আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ সিলেবাস শুরু করেছি এবং তার বেশ কিছু চ্যাপ্টার্স কিন্তু আমাদের পড়া শেষও হয়ে গেছে। এখন আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে আওয়ার রানওয়ে গাইড। তার টেক্সটটা আমাদের পুরো শেষ হয়ে গেছে, এক্সারসাইজগুলো শেষ হয়ে গেছে। তো নেক্সট যেটুকু রয়েছে সেটা হচ্ছে ইউনিট 3 এর এক্সারসাইজ পার্ট রয়েছে, গ্রামের পার্ট রয়েছে আর রাইটিং পার্টটা বাকি রয়েছে। আজকে আমরা সেগুলো করব। তার আগে গল্পটা আমি একটু ছোট্ট করে তোমাদের বলে দিই। গল্পটা একটা সুন্দর সম্পর্কের বাঁধন নিয়ে কিন্তু যে ন্যারেটর যিনি, তো তিনি যেটা পাঠকদের বলছেন যে সম্পর্কের মূল্য সম্পর্কে তিনি যে গল্পটা বলছেন সেটা হচ্ছে এরকমই যে কোনো এক সময় ন্যারেটরের বাবা তার যে নিজের সম্পর্ক ভাই বোন তাদেরকে সামহাও হারিয়ে ফেলেছিলেন, কিন্তু আবারও বেশ কিছু বছর পরে কিভাবে একটা শুধুমাত্র কাইটের হাত ধরে, একটা ঘুড়ির হাত ধরে পুনরায় ন্যারেটরের বাবার সাথে তার বোনের যোগাযোগ হয় এবং সেই সাথে সাথে ন্যারেটরও ফিরে পায় তার পিসি এবং তার যে পিস্তত ভাই বোনদের, এবং তারা খুব সুখে বসবাস করতে থাকে তাদের বিগ হাফ মুন নামে যে আইল্যান্ডটা সেখানে। তো এটাই মোটামুটি ছোট্ট করে গল্পটা। তো সেখানে আমরা এক্সারসাইজগুলো করে ফেলেছি বেশ কিছুটা, যেটুকু বাকি আছে আমরা সেটা দেখে নেব। তাহলে চলো দেখো, ইউনিট 3 এর ফার্স্ট যে কম্প্রিহেনশন এক্সারসাইজের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তাহলে তুমি বাক্যগুলোকে কমপ্লিট করতে গেলে তুমি সঠিক অপশন তোমাকে চুজ করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে? আ লেটার কেম ফর ফাদার আফটার আ। চিঠিটা এসেছিল বাবার জন্য কতদিন পরে। দেখো এখানে অপশনস কি কি রয়েছে আমরা দেখে নেব। দিন রয়েছে, ডে, উইক সপ্তাহ, 15 দিন নাকি মান্থ। আগে আমরা প্যাসেজটায় চলে যাই। প্যাসেজে দেখো ফার্স্টেই লেখা রয়েছে আ মান্থ ল্যাটার। তাহলে কতদিন পরে ন্যারেটরস ফাদার গট দ্য লেটার? জাস্ট আফটার আ মান্থ। তো এই যে আফটার আ বলে দিয়েছিল, একদিন পরে, এক সপ্তাহ পরে, না এক পক্ষকাল পরে নাকি এক মাস পরে। তাহলে আনসার হবে আ মান্থ ল্যাটার। নেক্সট চলো, ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ। বাবা, কার বাবা? ন্যারেটরের বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন কার সাথে ঝগড়া করার পরে? তার বোন, তার ভাই, বোন, আন্ট না আঙ্কেল, কার সাথে ঝগড়া হয়েছিল? আমরা প্যাসেজে দেখে নিই। এই যে দেখো এখানে রয়েছে, এইখানে রয়েছে দেখো, হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার। কার সাথে ঝগড়া হয়েছিল তাহলে? তার ভাইয়ের সাথে। তাহলে আমরা এখানে আনসার টিক করে দিই, ব্রাদার। নেক্সট চলো, ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ। ডিক আর মিমি কোথায় কাইটটাকে পেয়েছিল? মানে যে তাদের ঘুড়িটা সেটা কোথায় পেয়েছিল? দেখো এখানে রয়েছে দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি। তাহলে আনসার এখানে রয়েছে অন দ্য টপ অফ আ ট্রি। আমরা দেখে নেব কি কি রয়েছিল অপশনে। ছাদে, কিসের ওপরে? তারা ছাদে দেখতে পেয়েছিল, গাছের ওপরে দেখতে পেয়েছিল, লাইট হাউসের ওপরে দেখতে পেয়েছিল, না কোনো লাইট পোস্টে দেখতে পেয়েছিল? তাহলে এটার আনসারটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি না ট্রি এর ওপরে, অন দ্য টপ অফ আ ট্রি। এবার চলে আসো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাদেরকে এই চার্টটা কমপ্লিট করতে হবে। দেখো ফার্স্টে লেখা আছে পারসন হু সেন্ট দ্য লেটার। কোন ব্যক্তি ন্যারেটরের বাবাকে চিঠি লিখেছিলেন? তো আমরা আগে প্যাসেজে দেখে নিই। এই দেখো, এই যে দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। আর সিস্টারের নাম কি ছিল? আন্ট ইস্থার। ঠিক আছে, তাহলে আমরা এটাই আনসারে লিখবো। দ্য পারসন হু সেন্ট দ্য লেটার ওয়াজ, কে ছিল? আন্ট ইস্থার, তাই তো? আন্ট ইস্টার। কেমন? নেক্সট চলে যাও, নেম অফ আন্ট ইস্টার্স মাদার। তাহলে আন্ট ইস্টারের মায়ের নাম কি ছিল? সেটাও এখানে রয়েছে, দেখো এই যে রয়েছে ফিলিপ্পা। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম।
তাহলে কি ছিল নাম? ফিলিপা, Philippa, Philippa. The Philippa was the name of Aunt Esther's mother. Next, total number of family members in the narrator's family at present. তো বর্তমানে কতজন সদস্য ছিল বক্তার পরিবারে? না, এখানে আমরা দেখেছি 6 জন, কারণ narrator's brother, his father, Aunt Esther, মিমি and Dick. তাহলে টোটাল আমরা কতজনকে দেখছি? এখানে 6 মেম্বার্স, তাই তো? তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। কোয়েশ্চেন আনসার্স রয়েছে এখানে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ডিড ফাদার ফাইন্ড when he went back home years afterwards? বাবা কি দেখেছিলেন যখন বেশ কিছু বছর পরে তিনি বাড়ি ফিরেছিলেন? তাহলে তিনি কি দেখেছিলেন? না, এখানে আছে দেখো, এই যে he found his brother had died and he could not find his sister. তাই তো? তো এটা আমরা আনসার হিসেবে লিখে নেব। দেখো কিরকম কোয়েশ্চেন আনসার লিখতে হয় তোমাদের, সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমরা আনসার লিখবে। দেখো, হোয়াট ডিড ফাদার ফাইন্ড when he went back home years afterwards? তো এখানে যখন আমি আনসারটা লিখবো তখন আমি যেটা করব, এটা আমি আনসার লিখছি as per our question our answer will be written. যেমনটা প্রশ্ন হবে সেরকমটাই কিন্তু আমরা আনসার লিখব। এখানে যেমন হোয়াট ডিড ফাদার ফাইন্ড আছে, তাহলে পাস্ট টেন্সে আছে অবশ্যই, সেন্টেন্সটা বুঝতে পারছি কারণ এখানে ডিড আছে। আর এটা যেহেতু কোয়েশ্চেন ছিল তাই এখানে ডিড করেছে, কিন্তু আমরা আনসারে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স রাখবো না। আমরা যেহেতু ফুল স্টপ দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তাই আমরা আনসারের ক্ষেত্রে আর ডিড দেব না, আমরা কি করব, মেন ভার্বের পাস্ট ফর্ম করব। কি লিখব না, ফাদার, বা এটাকে এইভাবে লিখতে পারো when, তোমরা এইভাবে লিখতে পারো when দিয়ে স্টার্ট করতে পারো, when the narrator's father went back home। দেখো পুরো ক্লজটাই আমি তুলে দিয়েছি। এই যে পুরো when থেকে যে ক্লজটা রয়েছে, যে when শুধু এই he এ প্রোনাউনের জায়গায় আমি নাউন দিয়ে দিয়েছি, the narrator's father went back home years afterwards। তাহলে পুরো ক্লজটা আমি তুলে দিয়েছি, আর কিছু করিনি। এরপরে আমি আনসার কি লিখব, he found, he found কি দেখতে পেয়েছিলেন তিনি? he found that his brother had died, and he could not, যে লাইনটা রয়েছে তোমরা পুরোটাই কপি করে দেবে, could not find his sister, and he could not find his sister। এই হবে আনসার। এই লাইনটা যেটা বইতে রয়েছে সেটাই তোমরা কপি করবে। তাহলে এইভাবে কিন্তু কোয়েশ্চেন আনসার লিখতে হয়, কারণ শুধু যে তোমাদের অ্যাক্টিভিটির কোয়েশ্চেন্স আসবে পরীক্ষাতে তা নাও হতে পারে, অ্যাক্টিভিটির বাইরে থেকেও কোয়েশ্চেন আসতে পারে। সুতরাং যখনই এরকম কোয়েশ্চেন্স পাবে এইভাবে আনসার ডেভেলপ করতে হবে তোমাদের। সেকেন্ড কোয়েশ্চেন দেখো কি আছে, হোয়ার ডিড আন্ট ইস্টার লিভ? আন্ট ইস্টার কোথায় থাকতেন সেটাও প্যাসেজের মধ্যে আছে, এবং সেটাও কিভাবে লিখবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে আসছে she was a widow who lived hundreds of miles inland, তাহলে আমরা কি লিখব, শুধু এইভাবে আনসারটা লিখব, যে আনসারের জায়গায় লিখব আন্ট ইস্টার lived
100 Aunt Esther lived hundreds of miles inland. Hundreds of miles inland. In this way, we will write our answer. The third question is, why did Aunt Esther turn pale? কেন Aunt Esther বিবর্ণ, Aunt Esther এর মুখটা বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে গিয়েছিল? তাহলে কেন হয়েছিল আমরা দেখে নিই। কোথায় আছে লাইনটা? এই দেখো, এখানে লাইনটা রয়েছে, she turned pale। কেন না, when their mother saw the kite patched with the letter, she turned pale। তাহলে আমরা আনসার লিখবো এখানে, এই দেখো এইভাবেই লিখবো যে when she found অথবা discovered, যেটা খুশি লিখতে পারো। when she found the kite patched when she found the kite patched with the letter দিয়ে she cried। এভাবে লেখা কমপ্লিট করব। তাহলে when she found the kite patched with the letter she cried। আন্ডারস্টুড? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা গ্রামারে চলে আসব। দেখো এখানে গ্রামারে আজকে আমরা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স কিভাবে তৈরি করতে হয়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করতে হয় সেটা আমরা আজকে শিখব বা জানব। এখানে তো দু রকমের কোয়েশ্চেন কিন্তু পাওয়া যায়। কি কি কোয়েশ্চেন পাওয়া যায় দেখো। ফার্স্ট হচ্ছে কি ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন। আর কি আরেকটা হচ্ছে 2 নম্বর, সেটা হচ্ছে WH কোয়েশ্চেন। তাহলে কি কি কোয়েশ্চেন হয়? ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন আর WH কোয়েশ্চেন। কিরকম ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন? সাপোজ তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তুমি কি খেয়েছো, তাহলে তুমি কি বলবে? হয় হ্যাঁ বলবে, নয় না বলবে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি খেয়েছো, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে আমি ভাত খেয়েছি বা আমি যা কিছু একটা খেয়েছি। তো সেটা তোমাকে কিন্তু একটা ইনফরমেশন দিতে হচ্ছে। আর প্রথম প্রশ্নটায় কি কোনো ইনফরমেশন দিতে হচ্ছিল না, তুমি হয় হ্যাঁ কিংবা না বলেই উত্তর দিতে পারতে। তাহলে এইরকম দুটো প্রকারের প্রশ্ন যেমন বাংলায় রয়েছে সেরকম ইংরেজিতেই রয়েছে। কিন্তু আমরা বুঝবো কি করে কোনটা WH কোয়েশ্চেন, মানে কোনটা ইনফরমেটিভ কোয়েশ্চেন আর কোনটা ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন, সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে প্রথমেই দেখো একটা WH কোয়েশ্চেনের এক্সাম্পল আছে, হোয়াট হ্যাডন্ট উই। তারপরে রয়েছে ওয়াজ ইট বিকজ উই লিভড ইন অ্যান আইল্যান্ড। দেখো প্রথম সেন্টেন্সটাতে একটা WH ওয়ার্ড, তাহলে আমরা আগে WH ওয়ার্ড কি কি আছে সেটা দেখে নিই। দেখো এখানেই তোমাদের রয়েছে, লিস্টে রয়েছে এই যে হোয়াই, হোয়াট, ওয়েন, ওয়েয়ার, হু, হুজ, হুম, হাউ। এটা 9 WH ওয়ার্ডস। তোমরা একটুখানি খাতায় লিখে মুখস্থ করে নেবে যে এই 9টা WH ওয়ার্ড দিয়ে কিন্তু একটা তুমি বলতে পারো যে একটা কোয়েশ্চেন বানানো যেতে পারে, যেটা কিনা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন বলা হয়। সেরকম একটা কোয়েশ্চেন বানিয়ে ফেলতে পারি আমরা এই 9টা যে WH ওয়ার্ড রয়েছে তার মধ্যে। তো এই ইন্টারোগেটিভ স্টেটমেন্টস গুলো কিভাবে বানাতে হয় অক্সিলারি ভার্ব দিয়ে এবং WH কোয়েশ্চেন দিয়ে, সেটা আমরা শিখবো। তার আগে দেখে নাও, এখানে প্রথম সেন্টেন্সে আমি তোমাদের WH ওয়ার্ড দেখালাম। সেকেন্ড সেন্টেন্সে কি রয়েছে না দেখো, একটা অক্সিলিয়ারি ভার্ব আছে। তার মানে বুঝে নিতে হবে এইটা ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন। তোমাদের আমি আগেই বলেছি যে কোনো রকম যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা হয়ে যায় ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন। আর যদি WH ওয়ার্ড থাকে তাহলে সেটা কিন্তু কি হয়ে যায় না, একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন হয়ে যায়। মানে সেখান থেকে আমরা একটা কিছু ইনফরমেশন পাই, তথ্য পাই, তাই তো? তো এবার দেখো ইন সেন্টেন্স 1 দ্য কোয়েশ্চেন ইজ ফর্ম বাই ইউজিং WH ওয়ার্ড, এটাই লেখা আছে। আর সেন্টেন্স 2 তে দ্য কোয়েশ্চেন ইজ ফর্ম বাই ইউজিং ভার্ব ওয়াজ।
তাহলে ডিফারেন্সটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা WH কোয়েশ্চেন বানাতে পারি এবং কটা WH ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা WH কোয়েশ্চেন বানাতে পারি। এরপর দেখো, questions that are formed by using verbs are called interrogative sentences. এক্ষুনি আমি তোমাদের বলছিলাম যে কোয়েশ্চেন গুলো verbs দিয়ে, এই যে by using verbs দিয়ে তৈরি হয়, সেগুলোকে আমরা interrogative sentence বলি। তো এবার দেখো, now read the following sentences. নিচের কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, সেগুলো আমরা একে একে পড়ব। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? হাউ আর ইউ? তুমি কেমন আছো? ডু ইউ রিড ইন ক্লাস 10? তুমি কি ক্লাস 10-এ পড়ো? তাহলে দেখো, মিক্সড কিছু কোয়েশ্চেন্স রয়েছে। সেখানে বলা রয়েছে দ্য কোয়েশ্চেন নাম্বার 1, 2 ক্যানট হ্যাভ ইয়েস অর নো অ্যাজ আনসার। 1 এবং 2 এ তুমি হ্যাঁ কিংবা না দিয়ে উত্তর দিতে পারবে না। আমি যদি বলি তোমার নাম কি, তুমি কি বলবে হ্যাঁ বা না? নিশ্চয়ই নয়। তোমাকে একটা ওয়ার্ড সেন্টেন্স খরচ করতে হবে উত্তর দেওয়ার জন্য, যে আমার নাম কিছু একটা, হ্যাঁ, এইরকম। হাউ আর ইউ? তুমি কেমন আছো? তুমি নিশ্চয়ই বলতে পারবে না হ্যাঁ কি না, তোমাকে বলতে হবে যে আমি ভালো আছি বা আমি খারাপ আছি, যাই হোক। তো এইটা হলো ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন। এবার দেখো, the question numbers 3 and 4 will have yes or no as answers. And questions that do not have yes or no as answers are called information questions. তাহলে কি বলে, যার yes or no দিয়ে যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না, সেগুলোকে আমরা কি বলি? ইনফরমেশন কোয়েশ্চেন্স, মানে তথ্য দিতে হয়। আর কোয়েশ্চেন নাম্বার 3 and 4 যেটা রয়েছে, যেমন ডু ইউ রিড ইন ক্লাস 10? তুমি কি ক্লাস 10-এ পড়ো? তাহলে সেটাকে তুমি হয় হ্যাঁ বলবে, নয়তো না বলবে। আবার যদি কোয়েশ্চেন নাম্বার 4-এ বলি, ক্যান ইউ কাম টু মাই হাউস টুমরো? তুমি কি কাল আমার বাড়ি আসবে? তাহলে তুমি মানে তুমি কি আমার বাড়ি আসতে পারো? তাহলে তুমি হয় হ্যাঁ বলবে কিংবা না বলবে। তাহলে ডিফারেন্সটা কিন্তু খুবই সহজ, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর মাথায় রাখবে যে ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন সবসময় কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, মানে একটা হেল্পিং ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে। আর WH ওয়ার্ড বা যেটা ইনফরমেশন কোয়েশ্চেন, যেটা সেটা কি হচ্ছে না, WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তারপরে অক্সিলারি ভার্ব লাগছে। এই হচ্ছে প্রসেস। এবার দেখো কি রয়েছে এখানে, দেখো তাহলে 2 types of questions are there. One is information questions, another is simple questions. মনে রাখবে, দুটো প্রকারের কোয়েশ্চেন, ইনফরমেশন কোয়েশ্চেন আর সিম্পল কোয়েশ্চেন। এবার বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে আবার দুটো সেন্টেন্সের উদাহরণ দেওয়া আছে, যেমন হোয়ার ওয়াজ ট্যাগোর বর্ন? ট্যাগোর কোথায় জন্মেছিলেন? নিশ্চয়ই তুমি হ্যাঁ বা না এর উত্তর দিতে পারবে না, তাহলে তোমাকে একটা জায়গার নাম বলতে হবে, তাই তো? আর দ্বিতীয় কোয়েশ্চেনে ডাজ ইউর ব্রাদার রিড ইন ক্লাস 2? তোমার অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে, তোমার ভাই কি ক্লাস 2-তে পড়ে? তাহলে তুমি এখানে হ্যাঁ, ইয়েস অথবা নো উত্তর দিতে পারো ইজিলি, তাই তো? এইভাবেই কিন্তু বলা হয়েছে এটা। তো এখানে এটাই বলা রয়েছে, ইনফরমেশন কোয়েশ্চেন আর অক্সিলারি ভার্ব। এই যে ইন সেন্টেন্স 1 the question is formed by placing the WH word at the beginning of the sentence followed by the auxiliary verb and the subject. এই যে ফার্স্ট সেন্টেন্সে প্রথমে আগে WH word আছে, তারপরে অক্সিলারি ভার্ব রয়েছে, তারপরে সাবজেক্ট এবং অন্যান্য কিছু রয়েছে। সেকেন্ড সেন্টেন্সে প্রথমেই অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, হ্যাঁ, তারপরে মেইন ভার্ব, তারপরে যা কিছু আছে, কেমন, সেটাই এখানে বলা রয়েছে। WH questions or information questions are formed by placing the WH word in the beginning followed by the auxiliary verb. তাহলে এখানে আমরা দেখলাম যে WH question শুরু হচ্ছে WH word দিয়ে, তারপরে auxiliary verb লাগছে, তারপরে সাবজেক্ট এবং তার কমপ্লিমেন্ট দিতে হচ্ছে। Thus the structure of WH question or information question is, এটা তোমরা মনে রাখবে কিভাবে স্ট্রাকচার তৈরি হয় WH কোয়েশ্চেনে। কি হয় না, আগে আমরা চলে যাই কি WH ওয়ার্ড, তারপরে দেখো আমরা কি দেই, একটা অক্সিলারি ভার্ব, তারপরে কি দেই, সাবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বাদ বাকি যা কিছু আছে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। কমপ্লিমেন্ট কথাটার অর্থ হচ্ছে COMPLE, এটা তোমরা গুলিয়ে ফেলো না। কমপ্লিমেন্ট মানে যে কমপ্লিট করে একটা সেন্সকে কমপ্লিট করে, সম্পন্ন করে, যে একটা মিনিংকে
একটা অর্থকে সম্পন্ন করে যে সেই হচ্ছে কমপ্লিমেন্ট। তোমরা কিন্তু এই স্পেলিংটার সাথে এই কমপ্লিমেন্ট স্পেলিংটা গুলিয়ে ফেলো না। এই কমপ্লিমেন্ট মানে কারোর প্রশংসা করা, কারোর সম্পর্কে ভালো কিছু বলা, এটা হচ্ছে আলাদা PLIMENT। আর এটা কিন্তু কমপ্লিট এই কথাটা থেকে এসেছে কমপ্লিমেন্ট। যাহা কিছু সম্পন্ন করে বাক্যকে তাই হচ্ছে কমপ্লিমেন্ট। কেমন? এরপরে আরো তোমরা ডিটেলস এটা জানবে, এখন আপাতত এটাই জেনে রাখো। আর অক্সিলারি ভার্ব যে সিম্পল কোয়েশ্চেনের যে স্ট্রাকচার, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা তোমাদের হবে না। এরপরে রয়েছে দেখো 10, অ্যাক্টিভিটি 10 রয়েছে। কোয়েশ্চেনে কি রয়েছে? চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু কোয়েশ্চেন অ্যাজ ডাইরেক্টেড। তো যেভাবে বলা হয়েছে সেইভাবে তোমাদেরকে কোয়েশ্চেন বানাতে হবে। শিখা লিভস ইন আলিপুর দুয়ার। শিখা আলিপুর দুয়ারে থাকে। তোমাকে এখানে কিন্তু বলা হয়েছে একটা ইনফরমেশন কোয়েশ্চেন বানাতে হোয়ার দিয়ে। তাহলে আমরা এইটা আমাদের ইনফরমেশন যে শিখা কোথায় থাকে, আলিপুর দুয়ারে। কিন্তু আমরা যখন কোয়েশ্চেন বানাবো তখন কি বলবো? ওয়েয়ার ডাজ, শিখা বললাম, শঙ্কর। ওয়েয়ার ডাজ শঙ্কর লিভ। তাহলে শঙ্কর কোথায় থাকে বললে তার আনসার হবে শঙ্খ। এক্সট্রিমলি সরি, নামটা এখানে শঙ্খ। দেখো নাম তোমরা যাই ইউজ করে থাকো না কেন, ইটস নট নো ম্যাটার। যেটা তোমাদের ম্যাটার করে সেটা হচ্ছে কিভাবে তুমি কোয়েশ্চেন বানাচ্ছ। তাহলে হোয়ার ডাজ শঙ্খ, হোয়ার ডাজ শঙ্খ লিভ, তাই তো? কোথায় বাস করে? হোয়ার ডাজ শঙ্খ লিভ হলো ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, দে হ্যাভ গন টু আ পিকনিক। ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাকে ইউজ করতে বলেছে হোয়ার ইউজ, এগেন তোমাকে হোয়ার ইউজ করতে বলেছে। তাহলে দে হ্যাভ গন টু আ পিকনিক, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, হোয়ার হ্যাভ দে গন, তারা কোথায় গেছে, তার আনসারে আসবে তারা পিকনিকে গেছে। থার্ড কোয়েশ্চেন দেখো, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি কালকে বিদ্যালয়ে গিয়েছিলাম। এটা কিন্তু আর ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছে না, এটাকে বলছে সিম্পল কোয়েশ্চেন, মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে, সেটা হচ্ছে ডিড দিয়ে বলছে। তাহলে আমরা কিভাবে করতে পারি? ডিডটা আগে নিয়ে নিচ্ছি। ডিড ইউ, বা তোমরা আইও করতে পারো, ইউও করতে পারো। ডিড I go to school yesterday? তোমরা এখানে ইউ ও করতে পারো। তাহলে ডিড ইউ গো টু স্কুল yesterday? তুমি কি কালকে স্কুলে গিয়েছিলে? তার আনসারে আমরা কি করতে পারি? I went to school yesterday হলো। নেক্সট চলো ডি, কোয়েশ্চেন নাম্বার ডি। টিয়া স্টাডিজ ইন ক্লাস 10। এটাও বলছে ইনফরমেটিভ কোয়েশ্চেন্স করতে, সেক্ষেত্রে আমাকে হুইচ লাগাতে হবে। তাহলে আমরা কি করব? এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি। তোমরা এখানে ফার্স্ট একটা ইন হুইচ লিখে দেবে। ইন হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, অথবা হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি ইন, দুভাবেই করতে পারো। তোমরা ইনটাকে ফার্স্টেও দিতে পারো, আবার লাস্ট মানে একদম শেষেও দিতে পারো। তাহলে ইন হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, কারণ এটা ছিল টিয়া স্টাডিজ প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল তাই। কেমন? তো এইভাবে কিন্তু তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারো। দেখো আমাদের মোটামুটি অ্যাক্টিভিটি এখানে শেষ হলো, এবং সমস্ত যে আমাদের টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসার্স, গ্রামার্স সব আমরা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা রাইটিং অ্যাক্টিভিটিসগুলো করব এবং শিখবো কিভাবে রাইটিং লিখতে হয়। তো স্টুডেন্টস, আশা করি তোমরা ক্লাসটা শুনে উপকৃত হয়েছো। এরকম আরো অনেক ক্লাস আমাদের আসতে চলেছে এই প্ল্যাটফর্মে, যেটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য। তো আশা করি তোমরা এই অ্যাপটা অলরেডি ডাউনলোড করে নিয়েছো এবং ক্লাস শুরু করে দিয়েছো, নিজেদেরকে আরো অনেক বেশি এনরিচ করে তুলছো ক্লাসের সাথে সাথে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চিলড্রেন, টিল দ্যাট, টেক কেয়ার।